সুতরাং আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা ইনশাআল্লাহ জামাত ইসলামী দিতে পারবে। এজন্য এই নিরাপত্তার জন্য সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে দেশের মানুষ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি শুরুতে আমার শ্রমিক ভাইদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা পোষণ করছি, যারাই হলো এদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম হলো সকল সফলতার চাবিকাঠি। আর এই পরিশ্রমের সফলতার চাবিকাঠি হলো আমার শ্রমিক ভাইরা। তার মাথার গান পায়ে ফেলে কষ্টার্জিত তাদের পরিশ্রমের মধ্য দিয়ে এই বাংলাদেশকে, তারা বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে। সুতরাং কিন্তু শ্রমিকদের পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু শ্রমিকদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয়নি। আমার ভাই বলেছেন, হারুন রশিদ ভাই, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু আমাদের দেশে নেতাদের, রাজনীতিবিদদের বন্ধু শ্রমিকরা হয় না। আমাদের দেশের দুর্নীতিবাজ মানুষ, যারা সুদ খায়, যারা ঘুষখোর, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, তারাই হলো আমাদের দেশের রাজনীতি তাদের বন্ধু হয়। কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যাদের কষ্টের বিনিময়ে আমাদের অর্থনীতির চাকা সামনে দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তারা আমাদের রাজনৈতিক নেতাদের বন্ধু হয় না। তারা রাজনৈতিক নেতাদের ধারের কাছে যেতে পারে না, তারা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত যেতে পারে না, আমাদের এমপিদের কাছে সহজে তারা যেতে পারে না। ওই জায়গায় যাওয়ার জন্য তাকে 17টা 18টা ব্যারিকেড ভেঙে কাউকে কাউকে যেতে দেয়, আর কেউ তো যেতেই পারে না। আমি মনে করি এটি শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, একটি মানবিক, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকার কারণে, কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে শ্রমিকরা তারা ন্যায় বিচার পাচ্ছে না, তারা মর্যাদা পাচ্ছে না, তারা সম্মান পাচ্ছে না। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে একটি কল্যাণমূলক, একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলবে, সেখানে সুশাসন গড়ে তুলবে, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সেখানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রমের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রমের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে ভালোবাসতেন, তিনি নিজেও কাজ করতেন। 4 খলিফা তিনি শ্রমিকদের অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন এবং শ্রমিকদের সাথে থেকে তারাও নিজেরাও কাজ করতেন, আরেকজনের বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসতেন। এ ধরনের অনেক উদাহরণ, অনেক গল্প আছে, আমি সেদিকে যাচ্ছি না। যেখানে আল্লাহ রাসূল শ্রমিকদেরকে ভালোবাসতেন, শ্রমিকদের সাথে থেকে কাজ করেছেন। আমাদের 4 খলিফা যেখানে শ্রমিকদের সাথে কাজ করেছেন, শ্রমিকদের অত্যন্ত ভালোবাসতেন। ইনশাআল্লাহ সেই নবী রাসূলদের উম্মত হিসেবে, সেই নবী রাসূলদের পথ অনুসরণ করে আগামী দিনে একটি ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলাম যেহেতু ভূমিকা রাখছে, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে কেবলমাত্র শ্রমিকদের সম্মান, মর্যাদা, তাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করি, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা আমাদের রাজনীতিকে পরিচালনা করি। ইনশাআল্লাহ সেই আল্লাহ রাসূলের রাজনীতি ছিল যেহেতু শ্রমিকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠায়, আগামী দিনে জামাত ইসলাম সেই কাজটি করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে শ্রমিকদের যদি বলি, আজকে শ্রমিকদের মজুরি, ন্যূনতম মজুরির কোনো কাঠামো বাংলাদেশে নেই, যার কারণে এই মালিকরা, যারা ইন্ডাস্ট্রির মালিক, যারা শ্রমিকদেরকে খাটায়, যারা শ্রমিকদেরকে কাজে লাগায়, শ্রমিকদের ন্যূনতম কোনো মজুরি বোর্ড না থাকার কারণে তাদের সঠিক মজুরি তারা দেয় না। যে যার মতো করে, ইচ্ছা মতো করে শ্রমিকদেরকে মর্যাদা দেয়, তাদেরকে মজুরি দেয়, ঠকায় আমাদের শ্রমিক ভাইদেরকে। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আগামী দিনে শ্রমিকদের জন্য ন্যূনতম শ্রমিক মজুরি বোর্ড গঠন করবে ইনশাআল্লাহ, যেন সমস্ত আমাদের শ্রমিক ভাইরা
ন্যূনতম তাদের সমান অধিকার যেন পায়, তারা যেন ন্যূনতম তাদের অধিকার, তাদের যে শ্রমের মর্যাদা, শ্রমের যে মূল্য, সেটি যেন নিশ্চিত হয়। জন্য শ্রমিকদের জন্য আমরা একটি মজুরি কাঠামো গঠন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের শ্রমিকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শ্রমিক হলো কৃষক শ্রমিক। আজকে কৃষকরা যাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত যে সম্পদ, যে ধান, গম, আলু উৎপাদন করছে, কিন্তু তারা সেই আলু, গম, ধানের ন্যায্য মূল্য তারা পায় না। এটি উৎপাদন করার জন্য যে পর্যাপ্ত সারের প্রয়োজন, এই সার তারা পাচ্ছে না। তারা এই কৃষিকাজের জন্য তারা কোনো ঋণ সুযোগ সুবিধা পাচ্ছে না। ঋণ নিলেও এমন চড়া সুদে তাদেরকে ঋণ নিতে হচ্ছে, পরবর্তী সময় এই ঋণ পরিশোধ করতে গিয়ে সেই জমি জমা সব বিক্রি করে দিতে হয়। এজন্য আগামী দিনে ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে কৃষকদেরকে আমরা বিনা সুদে ঋণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তারা যেন পর্যাপ্ত সার পেয়ে তারা যেন এই কৃষিকাজে ভালো করতে পারে, এজন্য তাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং কৃষকদেরকে আমরা আরো উন্নত ট্রেনিং দিয়ে তাদেরকে ভালো উৎপাদনের জন্য আমরা প্রশিক্ষণ দেবো ইনশাআল্লাহ। এরপর আপনারা জানেন আজকে টিসিবির যে পণ্য যে বিতরণ করা হয়, এখানে শ্রমিকদের জন্য আলাদা করে টিসিবির পণ্য আলাদা করে তাদের জন্য বিতরণ করা হয় না। আমরা চাই আগামী দিনে শ্রমিকদের জন্য আলাদা করে আমরা টিসিবির পণ্য বিতরণের জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ এই শ্রমিকরা যেহেতু তাদের আয় কম, তাদের টাকা পয়সা কম, সুতরাং তাদের জন্য যদি আলাদা করে টিসিবির পণ্য যদি তাদের জন্য বিতরণের ব্যবস্থা করাতে হয়, তাহলে তারা সবচেয়ে বেশি সুবিধা পাবে। এই জন্য আমরা তাদের জন্য টিসিবি পণ্য বিতরণের আলাদা করে তাদের জন্য ব্যবস্থা করব। এরপরে আমরা শ্রমিকদের সন্তানদের জন্য বিনামূল্যে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা পায়। একজন কৃষক কৃষিকাজ করে তার সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো, কলেজে পড়ানো, বিভিন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত করা তাদের পক্ষে, পরিবারের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। আর যে সকল কৃষকের সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করে, দেখা যায় তাদের জমি বিক্রি করে, তাদের ভিডিওটা বিক্রি করে তাদেরকে পড়াশোনা করাতে হয়। এই জন্য আগামী দিনে এই কৃষকরা যাদের ঘামের বরকতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশের মানুষের মুখে তারা চাল তুলে দিচ্ছে, ভাত তুলে দিচ্ছে, গম তুলে দিচ্ছে, আটা রুটি তুলে দিচ্ছে, এই কৃষকদের সন্তানরা যেন আগামী দিনে বিনা মূল্যে তারা শিক্ষিত হয়ে দেশ এবং জাতির সম্পদে পরিণত হতে পারে, তাদের পরিবারের সম্পদে পরিণত হতে পারে। এই জন্য কৃষকদের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, আমরা শিক্ষা উপকরণ তুলে দেবো, বিনামূল্যে তাদের শিক্ষার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং শ্রমিকদের জন্য স্বাস্থ্য সেবা। আজকে এমনিতেই আমাদের ঠাকুরগাঁর অবস্থা বলি, আমি ইতিপূর্বে আপনারা জানেন বলেছি যে প্রায় 17 লক্ষ মানুষের জন্য একটি মাত্র সদর হাসপাতাল, মাত্র 250 শয্যা বিশিষ্ট, সেখানে উন্নত ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। এখানে আসতে একটু সমস্যা হলে দিনাজপুর, রংপুর এবং ঢাকায় আমাদেরকে ট্রান্সফার করে দেয়, রেফার করে দেয়। এই দিনাজপুর, ঢাকা এবং রংপুরে যাওয়ার জন্য যে অর্থ প্রয়োজন, যে টাকার প্রয়োজন, অধিকাংশ মানুষের সে সামর্থ্য না থাকার কারণে বিনা চিকিৎসায় অধিকাংশ মানুষ এখানে মারা যাচ্ছে। আর যারা ঢাকা, রংপুর এবং দিনাজপুরে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, তারাও তাদের জমি জমা বিক্রি করে দিয়ে সেখানে তাদের ট্রিটমেন্টের জন্য যেতে হচ্ছে। শ্রমিকদের অবস্থা তো আরো খারাপ, তাদের অর্থনৈতিক সংকটের কারণে তারা ভালো ট্রিটমেন্ট নিতে পারে না। বিনা ট্রিটমেন্টে তারা ধুকে ধুকে ওই পরিবারের সামনে তারা মারা যাচ্ছে। এজন্য আমরা চাই আগামী দিনে এই শ্রমিকরা যেন স্বাস্থ্য সেবা যেন তাদের নিশ্চিত হয়, এই তাদের স্বাস্থ্য সেবাটা আমরা নিশ্চিত করার জন্য আগামী দিনে প্রয়োজনে শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা শ্রমিকদের যে সামাজিক মর্যাদা, আমার ভাই বলেছেন যে শ্রমিকদেরকে আমরা বুকে টেনে নিতে পারি না। তারা যখন শ্রমজীবী হিসেবে রিক্সা চালায়, ভ্যান চালায়, শরীর ঘেমে যায়, কলকারখানায় কাজ করে যখন তাদের শরীরগুলো যখন ময়লা দিয়ে ভরে যায়, তখন তাদেরকে আমরা বুকে টেনে নিতে পারি না। তাদেরকে সমাজে উচ্চ মর্যাদা আমরা নিতে পারি না। তাদের সাথে কথা বলতে আমাদের অনেকেরই ঘৃণা হয়। তাদেরকে সামাজিক বড় বড় অনুষ্ঠানগুলোতে তাদেরকে আমরা নিতে পারি না। ইনশাআল্লাহ এটি ইসলামের নির্দেশনা নয়। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই শ্রমিকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আমরা চাই আমরা কি শ্রমিক বান্ধব সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ আমরা একটা শ্রমিক বান্ধব
সমাজ এবং রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত করব, যেখানে শ্রমিকরা মর্যাদা পাবে, সম্মান পাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের ভাই, এই ঠাকুরগাঁর সন্তান। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এই জায়গায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাকে কাজ করার জন্য বলা হয়েছে। সংগঠনের নির্দেশনায় আমি এখানে কাজ করছি, নির্বাচনের জন্য কাজ করছি। কিন্তু আপনারা জানেন, আপনাদের একজন সন্তান হিসেবে, আপনার ছোট ভাই হিসেবে, আপনার সহপাঠী হিসেবে, আপনার বড় ভাই হিসেবে আপনারা অনেকে আমাকে জানেন। আমি ছাত্র জীবন, আমি শুধুমাত্র একজন এমপি হওয়ার জন্য নয়, একজন রাজনীতিবিদ হিসেবে নয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই স্পিরিট থেকে আমি ছাত্র জীবন থেকে এই ঠাকুরগাঁও মানবতার কল্যাণে কাজ করে থাকি। আপনারা এখানে অনেকে আছেন, আপনারা দেখবেন ছাত্র জীবন থেকে কার বাসায় সুপেয় পানির জন্য টিউবওয়েল নেই, এটি বের করে তাদের বাসায় আমরা সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেছি। কর্মসংস্থানের জন্য, স্বাবলম্বী বানানোর জন্য গবাদি পশু বিতরণ করেছি, সেলাই মেশিন বিতরণ করেছি। যাদের ফুড প্যাকেটের সমস্যা, খাদ্য সংকট ছিল, আমার জায়গা থেকে সাধ্যমতো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাদের বাসায় আমরা ফুড প্যাকেট পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মসজিদের ওযুখানা দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এই সকল কাজগুলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য করার চেষ্টা করেছি, শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের জন্য আমি আমার ছাত্র জীবন থেকেই এই সামাজিক কার্যক্রম, মানবতার কল্যাণের কার্যক্রমগুলো আমি চালিয়ে আসছি। সম্মানিত ভাইরা আমার, ইনশাআল্লাহ আগামী দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যদি আমাকে সেই সুযোগটি করে দেন, আপনারা যদি আপনাদের সমর্থন দিয়ে যদি আমাকে সেই জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা করেন, আমার দৃঢ় বিশ্বাস রাষ্ট্রের এই সম্পদগুলো দিয়ে এই ঠাকুরগাঁও উন্নয়ন করা সম্ভব। যেই পরিমাণ রাষ্ট্রের বরাদ্দ এই ঠাকুরগাঁওর জন্য আসে শুধুমাত্র অসাধু রাজনীতিবিদদের জন্য, সেই পরিমাণ টাকার কোনো কাজ হয় না। আজকে রাস্তাঘাটগুলোর যে অবস্থা তৈরি হয়েছে আমাদের ঠাকুরগাঁয়, আপনারা দেখবেন যে সেখানে চলাচলের অনুপযুক্ত অবস্থা। আমাদের এই ঠাকুরগাঁও এক আসনে সদরের মধ্যে প্রায় 2250 কিলোমিটার রাস্তা রয়েছে। এই 2250 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 750 কিলোমিটার মাত্র রাস্তা হলো পাকা। 3 ভাগের 2 ভাগ রাস্তা হলো কাঁচা রয়েছে, যে এই কাঁচা রাস্তাগুলোতে মানুষ চলাফেরা করতে পারে না। স্বাধীনতার 54 বছরে কতজন এমপি আমরা নির্বাচিত করেছি, এদের মধ্য থেকে অনেকেই মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, কিন্তু এই সকল মন্ত্রী এবং এমপিগণ এই রাস্তাঘাটের সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি। তারা বরাদ্দ এসেছে, সেই বরাদ্দগুলো খেয়ে ফেলেছে, কাজ করেনি তারা রাস্তাঘাটে। আজকে যদি সরকারের সেই বরাদ্দগুলো সঠিকভাবে যদি কাজে লাগতো, মেরে না খেত, জনগণের এই অধিকার থেকে যদি জনগণকে বঞ্চিত না করতো, তাহলে হয়তো অধিকাংশ রাস্তা এতদিন স্বাধীনতার 54 বছরে পাকা হয়েছে। আমরা ইতিমধ্যেই সেই কাজটি শুরু করেছি। আমরা নির্বাচিত হই আর না হই, তার আগেই আমরা সমস্ত এই সদরের কাঁচা রাস্তাগুলোর তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা জমা দিয়ে আমরা তাদেরকে বলেছি এই কাঁচা রাস্তাগুলো পাকা করে দিতে হবে। ইতিমধ্যেই তারা আমাদেরকে কথা দিয়েছেন এবং অধিকাংশ রাস্তাগুলো পাকা করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস নির্বাচিত হই আর না হই এই ঠাকুরগাঁওর অধিকাংশ রাস্তাগুলোই পাকা হবে ইনশাআল্লাহ অবিলম্বে। আপনারা জানেন আজকে আমার হারুন ভাই যিনি প্রধান বক্তা, বয়সের ভারে অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, সেই ঢাকা থেকে প্রায় 12 ঘন্টা পাড়ি দিয়ে তিনি ঠাকুরগাঁও এসেছেন। তিনি এসে বললেন যে ভাই, আমার মতো একজন বৃদ্ধ মানুষের এই শারীরিক অসুস্থ নিয়ে এত লং জার্নিতে ট্রেনে অথবা বাসে আসাটা কতটা কঠিন, আপনাদের এখানে বিমানবন্দর চালু হয় না কেন? আমি বলেছি এদেশের এই ঠাকুরগাঁওর কিছু রাজনীতিবিদদের কারণে এই বিমানবন্দর চালু হয়নি। তারা যদি উদ্যোগ গ্রহণ করত তাহলে এই বিমানবন্দর বহু আগে চালু হয়ে যেত। আমরা বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, মানববন্ধন করেছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে আমরা কথা বলেছি আমাদের ঠাকুরগাঁওর বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করতে হবে। ইতিমধ্যে আপনারা তার কিছু সিম্পটম দেখতে পেয়েছেন। রাষ্ট্রের কর্তা ব্যক্তিগণ তারা আসছেন, এই বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালুর জন্য তারা ভিজিট করে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস এই বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু হবে ইনশাআল্লাহ। এই বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর যদি চালু হয়
তার একদিকে এই ঠাকুরগাঁর মানুষগুলোর যাতায়াতের যেভাবে সুবিধা হবে ঢাকা থেকে ঠাকুরগাঁ যাতায়াতের, অপরদিকে এই ঠাকুরগাঁকে অর্থনৈতিক দিক থেকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য ঠাকুরগাঁর বাইরের বড় বড় ব্যবসায়ীদেরকে আমরা যদি ঠাকুরগাঁয় আনতে পারি, তাদেরকে যদি দেখাতে পারি ঠাকুরগাঁয় প্রচুর সম্পদ রয়েছে, সম্ভাবনার এই ঠাকুরগাঁ, এখানে ইন্ডাস্ট্রি করে তুলুন, আপনাদের টাকা এখানে ইনভেস্ট করুন, তাদের টাকা দিয়ে যদি এখানে আমরা ইন্ডাস্ট্রি করে তুলতে পারি, আম প্রসেসিং ইন্ডাস্ট্রি, আলু প্রসেসিং এর ইন্ডাস্ট্রি, ভুট্টা প্রসেসিং এর ইন্ডাস্ট্রি, গম প্রসেসিং এর ইন্ডাস্ট্রি যদি আমরা এখানে করে তুলতে পারি, একদিকে প্রচুর আমাদের দেশে আমার এই ঠাকুরগাঁর বেকার যুবক যুবতীরা এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে, অপরদিকে আমার কৃষক ভাইদের উৎপাদিত পণ্যের মূল্য তারা পাবে, ঠাকুরগাঁও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। এই জন্য আমার বিমানবন্দর প্রয়োজন, বড় বড় ব্যবসায়ীদেরকে ঠাকুরগাঁও আনার জন্য বিমানবন্দর প্রয়োজন। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকলে ঠাকুরগাঁও বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যে আমাদের এই সন্তানদের পড়াশোনার জন্য আমাদের পাশেই দিনাজপুরে বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এখন তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে, কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু ঠাকুরগাঁও এখন পর্যন্ত আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আলোর মুখ দেখতে পাই না। আমরা শুনেছি যে এখানে নাকি একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। আমরা অবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ের আলোর মুখ দেখতে চাই। আমরা ঠাকুরগাঁও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে চাই, ঠাকুরগাঁও একটা কৃষি কলেজ দেখতে চাই, অবিলম্বে অনুমোদনকৃত বিশ্ববিদ্যালয়ের আলোর মুখ আমরা দেখতে চাই। এজন্য আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট জায়গায় কথা বলেছি, আমরা সেখানে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি যে দ্রুত সময়ের ভিতরে যেন এগুলো ঠাকুরগাঁও যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আগামী আপনাদের ভোট, এটা একটা পবিত্র আমানত। এই আমানতদার ব্যক্তিদের হাতে আপনারা তুলে দেবেন, যাদের হাতে দেশের সম্পদ নিরাপদ থাকবে, আপনার ঠাকুরগাঁর সম্পদ নিরাপদ থাকবে, জনগণের অধিকার যাদের হাতে নিরাপদ থাকবে, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত জনগণের জন্য যেই বরাদ্দকৃত যে টাকা সম্পদ অর্থ বরাদ্দ থাকবে, এগুলো যাদের হাতে নিরাপদ থাকবে, আগামী দিনে এই ধরনের সৎ দক্ষ তাকওয়াবান মানুষদের হাতে আপনাদের এই আমানত তাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। যদি তুলে দিতে পারেন তাহলেই কেবলমাত্র ঠাকুরগাঁও এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে সারা বাংলাদেশ ব্যাপী এই জন্য সুর উঠেছে যে বহু দলকে দেখেছি আমরা, বহু রাজনৈতিক দলকে পর্যায়ক্রমে ক্ষমতায় নিয়ে এসেছি, কিন্তু একটি রাজনৈতিক দলকে এখন পর্যন্ত ক্ষমতায় নিতে পারেনি। তারা কি করে? সেই দলটির নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। তাই টেকনাফ থেকে তেতুলি, রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটি প্রান্তরে আজকে আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ, জামাত ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। ইতিমধ্যেই এটার সিম্পটম আপনারা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের মধ্য দিয়ে দেখেছেন। কারণ এদেশের 12 কোটি ভোটারের মধ্যে কিন্তু 4 কোটি ভোটার হলো তরুণ যুবকরা, যারা জীবনে এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। আমাদের এই বিষয়ে শ্রমিকরা এবং যুবক নাই, আগামী দিন ইসলামের পক্ষে, সুশাসনের পক্ষে, ন্যায়ের পক্ষে, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দিয়ে আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। কি ভাই, শ্রমিক ভাইরা পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, আমার এখানে অনেক ভিন্ন ধর্মের ভাইরা আসছেন, আমাদের হিন্দু ধর্মের ভাইরা আসছেন, আপনাদের সম্পর্কে সবসময় আমাদের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে দেয় একটা কুচক্রী মহল, একটা ষড়যন্ত্রকারী মহল বারবার বলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে নাকি এখানে হিন্দুরা নাকি থাকতে পারবে না, তারা নাকি তাদের মন্দির নাকি থাকবে না, গির্জা থাকবে না, পেগোডা নাকি থাকবে না। এখানে যদি কোনো হিন্দু ভাইরা থেকে থাকেন, খ্রিস্টান ভাইরা থেকে থাকেন, আপনাদেরকে বলবো ভাইরা আমার, স্বাধীনতার 54 বছরে একটা উদাহরণ কেউ দেখাতে পারবেন যে জামাত ইসলামীর কোন কর্মী কোন মন্দিরের আঘাত করেছে, কোন পেগোডে আঘাত করেছে, কোন হিন্দু ধর্মের মানুষের উপর আঘাত করেছে, তার কাছে চাঁদাবাজি করেছে, তার বাড়িঘর দখল করেছে, তার বাড়িঘর লুটপাট করেছে? এই উদাহরণ কি কেউ দেখাতে পারবেন ভাই? বরঞ্চ এই জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের কর্মীরাই আপনাদের ধর্মীয় উপাসনাগুলো পাহারা দিয়েছে, আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছে, আপনাদের ব্যবসা বাণিজ্য পাহারা দিয়েছে। যারা আজকে আপনাদের কাছে চাঁদাবাজি করে, নীরবে চাঁদাবাজি করে, যারা নীরবে আপনাদের ব্যবসা বাণিজ্য দখল করেছে, যারা আপনাদের বাড়িঘর লুটপাট করেছে গভীর অন্ধকারে, তারাই এখন আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার,
যারা আপনাদের কাছে চাঁদাবাজি করলো, যারা আপনাদের বাড়িঘর লুটপাট করলো, যারা আপনাদের দোকানপাট লুটপাট করলো, আগামী দিনে তাদেরকে কি আপনারা ভোট দেবেন? নাকি যারা আপনাদের ধর্মীয় অনুশাসন পাহারা দিয়েছে, আপনাদের চাঁদাবাজ, আপনাদের কাছে চাঁদা চাইতে যায় নাই, আপনাদের বাড়িঘর লুটপাট করেনি, আপনাদের দোকানপাট বন্ধ করে দেয় নাই, তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবেন? আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমরা বলেছি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ মধ্যে কোনো কথা বাংলাদেশে থাকবে না। সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সমান অধিকার এখান থেকে পাবে, সবাই সমানভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা পাবে। মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, কোন মন্দিরে কোনো বেগোটা, কোন খ্রিস্টানদের কোন ধর্মীয় প্রতিষ্ঠান যেন পাহারা দিতে না হয়, এই ধরনের নিরাপদ একটি ঠাকুরগাঁও এবং বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে কেউ চাঁদা চাইতে পারবে না, আপনাদের বাড়িঘর যেন লুটপাট না হয়, গভীর অন্ধকারে আপনাকে যেন কেউ শাসিয়ে দিতে না পারে, আপনার বাড়িঘর থেকে স্বর্ণ লঙ্কার যেন লুটতরাজ করতে না পারে, এই ধরনের নিরাপদ একটি পরিবেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা পরিশেষে বলতে চাই, আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে হিংসা প্রতিহিংসার রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়ে আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে প্রতিহিংসার রাজনীতি দাও দাও করে চলছে, যে রাজনীতি আমাদেরকে করে করে নিঃশ্বাস করে দিচ্ছে, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই আগামী দিনে প্রতিহিংসা মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠিত করতে, যে রাজনীতিতে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মামলাবাজি থাকবে না, ঠকবাজি থাকবে না, কোনো জুলুম থাকবে না, বেইনসাফি থাকবে না, সবাই এখানে ইনসাফ হবে ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনের সুন্দর নিরাপদ ঠাকুরগাঁ করার জন্য এই শ্রমিক ভাইরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করেন, সকল শ্রমিক ভাইদের যদি দাওয়াত পৌঁছে দেন, এবার যদি জামাত ইসলামীর সেই প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীককে আমরা ভোট দিয়ে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব, শ্রমিকদের ন্যায্য মূল্য আমরা আদায় করে ছাড়বো, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করব, শ্রমিকদের জন্য যত সুযোগ সুবিধা প্রয়োজন সকল সুযোগ সুবিধাগুলো জামাত ইসলামী এবং দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমেই সেটি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাই আসুন, আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকেই পাড়ায় মহল্লায় গিয়ে যে যেখানে আছেন সেখানেই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দাওয়াতি কাজ করবেন, ভোট চাইবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।